আচ্ছা, তো এই জিনিসটা যদি আমরা ক্লিয়ার হই তাহলে এখন বলো আমাদের টর্কের, তাহলে আমাদের নির্ভরশীলতা তাহলে কার কার উপর? এই যে এখন আমরা লিখবো টর্কের, টর্কের নির্ভরশীলতা তাহলে আমাদের কার কার উপর বলো? দেখো, আমাদের এখানে দুইটা জিনিস, সরি, এখানে তিনটা জিনিস আছে, একটা আছে আর, একটা আছে এফ, একটা আছে অ্যাঙ্গেল, থিটা। তো যদি আর, থিটা ফিক্সড থাকে, তাহলে টর্ক তাহলে কার উপরে নির্ভরশীল? এফ। তাহলে টর্ক হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা না? তখন তো আমাদের সমানুপাতিক সম্পর্ক হবে। হ্যাঁ। আবার যদি এফ ও থিটা ফিক্সড থাকে, তাহলেও টর্ক আমাদের আর এর সমানুপাতিক। আর কি? আর হচ্ছে আমাদের ঘূর্ণন অক্ষ থেকে বলের ক্রিয়াবিন্দু দূরত্ব। সো টর্ক আর এর সমানুপাতিক। সো আর কি, এটা আমি লিখলাম না, এটা তোমরা অলরেডি জানো। মানে আমাদের ঘূর্ণন অক্ষ থেকে যে বিন্দুতে বল প্রয়োগ করব ওই বিন্দুর দূরত্ব হচ্ছে আর। আচ্ছা, আবার যদি এখন আমাদের আর এবং এফ যদি ফিক্সড থাকে, তাহলে টর্ক কার উপর নির্ভরশীল? এটা তখন আমাদের সাইন থিটার সমানুপাতিক। এবং আমরা এটা জানি, আমাদের অ্যাঙ্গেলের মান যত বাড়ে সাইন থিটার মানও তত বাড়ে, অ্যাঙ্গেলের মান যত কমে সাইন থিটার মানও তত কমে। তো আমাদের এইটা, তাহলে অ্যাঙ্গেলের মান যত বাড়বে সাইন থিটার মান তত বাড়বে, টর্কের মানও তত বাড়বে। অ্যাঙ্গেলের মান যত কমবে সাইন থিটার মান তত কমবে, টর্কের মানও তত কমবে। ওকে, তাহলে আমাদের যদি এগুলো হয়ে থাকে, আর আমাদের টর্কের সংজ্ঞা কিন্তু এটাই লিখতে হবে যে আমাদের আমাদের সংজ্ঞাটা কি ছিল দেখো। আমাদের এই যে দেখো, আমাদের সূত্র অনুযায়ী কিন্তু আমাদের সংজ্ঞাটা আসছে। দেখো আমাদের সূত্র কি ছিল, আমাদের সূত্র ছিল টাউ আর ক্রস এফ। এটাকে এফ ক্রস আর কিন্তু লেখা যাবে না, আর ক্রস এফ। দেখো এটা হচ্ছে ঘূর্ণায়মান কোন কণার ব্যাসার্ধ ভেক্টর মানে আর, এবং প্রযুক্ত বল এফ এর ভেক্টর গুণফল। এটাকে ওই বিন্দু বা যে অক্ষের সাপেক্ষে ঘুরতেছে ওই অক্ষের সাপেক্ষে ওই কণার উপর প্রযুক্ত টর্ক বলে। আচ্ছা, তো আমরা এটা জিনিস তো বুঝলাম। এখন আমাদের রৈখিক গতির ক্ষেত্রে বলের যে কাজ, ঘূর্ণন গতির ক্ষেত্রে টর্কের একই কাজ। আচ্ছা, তো এই 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 জিনিসটা মনে রাখবে, আমাদের রৈখিক গতির ক্ষেত্রে বল যে কাজ করে ঘূর্ণন গতির ক্ষেত্রে টর্ক একই কাজ করে। ওকে, এখন একক আর মাত্রা বলো। বলো, একক কি হবে বলো? একক হবে কি? এই এফ। যে দেখো, এই সূত্র থেকে একক বলো যে টাউ ইজ নিউটন ইকুয়াল টু আর এফ, মিটার আর এফ স্কয়ার। সাইন থিটা। এর একক কি হবে? নিউটন মিটার স্কয়ার। না না।
না না, নিউটন মিটার, কারণ সাইন থিটার কোনো একক নাই। আমাদের শুধুমাত্র এটা হবে নিউটন মিটার, কারণ সাইন থিটার কোনো একক হয় না। সাইন থিটা কস থিটার এগুলোর কিন্তু কোনো একক নাই, তাহলে বলের একক নিউটন, আর আ- আর এর একক তো মিটার, সো এটা হবে নিউটন মিটার। বুঝছো? হ্যাঁ। আচ্ছা, মাত্রা তাহলে আমাদের কি হবে? দেখো আমাদের বলের মাত্রা কি? বল মানে হচ্ছে এম এ, তার মানে এটা হচ্ছে কেজি মিটার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা আমরা লিখতাম এম এল টি ইনভার্স টু, এবং এর সাথে আবার একটা আবার একটা দৈর্ঘ্য আমাদের যুক্ত হয়েছে, মানে সরি, এটা তো এম না, এটা হচ্ছে টর্কের ক্ষেত্রে আর কি। সো তাহলে টর্কের ক্ষেত্রে আবার যদি একটু দৈর্ঘ্য যুক্ত হয়, তাহলে আবার একটা এল এখানে গুণ হবে, তাহলে কি হবে? এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এটা বুঝছো কি? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, এম বুঝছি। এল স্কোয়ার টি ইনভার্স টু। সো আমাদের একক জানলে মাত্রা বের করা সহজ। আচ্ছা, তো এইটা আমাদের স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? ভেক্টর রাশি। হ্যাঁ, এটা একটা ভেক্টর রাশি। সো এইটাও তোমরা এইখানে লিখে নিতে পারো যে টর্ক একটি ভেক্টর রাশি, কারণ আমরা জানি ক্রস গুণফল একটা ভেক্টর হয়। সো টর্ক একটি ভেক্টর রাশি। আর তোমাদের আর একটা জিনিস বলি, আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। দেখো এটা হচ্ছে আমাদের, এটা ছিল আমাদের কাজের সূত্র, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। তোমাদের এই সূত্রটা অবশ্যই জানার কথা। সো এর এককও কিন্তু নিউটন মিটার। সো দেখো, এই যে আমাদের কাজের একক এবং টর্কের একক কিন্তু সেম, বাট এই দুইটা জিনিস কিন্তু আলাদা। কাজ এবং টর্ক দুইটা সম্পূর্ণ ভিন্ন রাশি। এক কাজ হচ্ছে স্কেলার রাশি, এবং এইটা দ্বারা আলাদা জিনিস বোঝায়, টর্ক দ্বারা আলাদা জিনিস বোঝায়, বাট এদের একক সেম। একক সেম হলেও কিছু করার নাই, দুইটা আলাদা আলাদা রাশি। বুঝছো? হ্যাঁ। হ্যাঁ, ওকে, এরপরে বুঝছি। আমাদের কি আছে? এরপরে আছে আমাদের দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক। সো এখানে দ্বন্দ্ব দ্বারা কি কি বোঝায়? এটা দ্বন্দ্ব বা আছে কাপল। তো তোমরা সংজ্ঞাটা আগে লিখে নাও। হ্যাঁ, হয়েছে লেখা। আচ্ছা, এই জিনিসটা দ্বারা আমাদের কি বোঝায়? দেখো এটা আমাদের একটা চিত্র আমাদের দেয়া আছে। তো এই চিত্রের উপর আহ যদি এইদিকে আমরা যদি এফ বল প্রয়োগ করি, এইদিকে যদি এফ বল প্রয়োগ করি, তাহলে এই বস্তুর অবস্থা কি হবে বলো তো? একটু চিন্তা করে বলো। কি ভাইয়া? কি বললা? দেখো আমরা এখানে একটা একটা আমাদের বস্তু আছে, এই যে এইটা একটা বস্তু। এই বস্তুর আমরা দুই মাথায় আমরা দুই দিকে বল প্রয়োগ করছি, তাহলে এই বস্তুর অবস্থা তখন কি হবে? সমান বল প্রয়োগ করা হয়েছে দুই জায়গায়। হুম, এবং দুইটা দুই দিকে। এটা পরিবর্তন হবে না অবস্থা নাকি? হ্যাঁ, কোনো পরিবর্তনই হবে না। কোনো চেঞ্জ হবে না। দুই মানে আহ সমান বল প্রয়োগ করা হয় বিপরীত দিক থেকেও, তাহলে কিভাবে হ্যাঁ, চেঞ্জ সমান হবে? সমান বল প্রয়োগ ঠিক আছে, বাট এইখানে আমাদের বলের লব্ধি জিরো হবে। এইখানে আমাদের বলের লব্ধি জিরো, বাট যেহেতু দেখো দুইটা বল দুই দিক থেকে ক্রিয়াশীল, তো তোমার কি এটা কি এ- এই মনে হয় যে তুমি একটা বস্তুকে যদি এ- এই দিক থেকে বল প্রয়োগ করো, আর একটা এই মাথা থেকে এই দিক থেকে বল প্রয়োগ করো,
আচ্ছা সরি, এখানে এফটা একটু ঠিক মতো লিখি। এই বস্তু কি স্থির থাকবে? স্থির কিন্তু থাকবে না। এই বস্তুর উপর দেখো, এই এর উপর স্থির এই দিক থাকবে না। বল, তার মানে সে এই দিক থেকে এই দিক বরাবর ঘুরবে কিন্তু সে। হ্যাঁ। তার মধ্যে বলের লব্ধি জিরো, বাট সে কিন্তু ঘুরবে। এই জিনিসটা কি বুঝছো, যে এই যে ঘুরবে এখানে? কিছু বললা? হ্যাঁ, বুঝ- ইয়া বুঝছি। আচ্ছা, এর উপর বলের লব্ধি কিন্তু জিরো, এইখানে আমাদের কি হবে এইখানে? দেখো এখানে বলের লব্ধি জিরো, কিন্তু এই যে আমাদের বল দুটি এই বস্তুতে ঘূর্ণনের সৃষ্টি করবে। বল দুটি আমাদের বস্তুতে ঘূর্ণনের সৃষ্টি করবে। তো এইটা আমাদের যেহেতু দুইটা বল দুই দিকে ক্রিয়াশীল, এই বল দুইটা এই বস্তুতে ঘূর্ণনের সৃষ্টি করবে। সো মানে এমন দুইটা বল যেটা সমান্তরাল এবং বিপরীতমুখী এবং একটা বস্তু দুই জায়গায় তারা ক্রিয়াশীল, এমন দুইটা বলকে আমাদের বলা হচ্ছে দ্বন্দ্ব বা যুগল বা জোর বল, যারা একটা বস্তুতে ক্রিয়া করে ওই বস্তুতে ঘূর্ণনের সৃষ্টি করবে। তো এমন দুইটা বলকে আমাদের বলা হচ্ছে মূলত দ্বন্দ্ব বা কাপল। আচ্ছা, এবং এই দ্বন্দ্বের ভ্রামককেও আমরা কি বলবো? এটা এই যে আমাদের দ্বন্দ্বের ভ্রামক, এটাকে মূলত টর্ক বলা হয়। সো এটা আমাদের মূলত দ্বন্দ্বের ভ্রামক। এটা হচ্ছে দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক। এইটার নামও এক এক ধরনের টর্ক, কারণ এই দুইটা বল মিলে এই বস্তুতে ঘূর্ণনের সৃষ্টি করে। সো আমাদের টর্কের যে কাজ, এটাও সেম কাজ। তো আমাদের টর্কও যা, এটাও তা। সো এর একক এবং মাত্রা দুইটাই টর্কের সেম হবে। এবং এইখানে আমাদের আমাদের দ্বন্দ্বের ভ্রামক হচ্ছে যে আমাদের যে কোনো একটা বল এবং এই বলদ্বয়ের মধ্যবর্তী যে কোনো একটি বল ও বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আমরা এইটাকেই মূলত বলতেছি হচ্ছে দ্বন্দ্বের ভ্রামক। তো তাহলে আমাদের এখানে দ্বন্দ্বের ভ্রামক সমান তাহলে আমাদের কি হবে বলতো? আমরা যদি এর মধ্যবর্তী ডিস্টেন্স আমরা যদি লিখি যে এটা এ বিন্দু, এটা আমাদের বি বিন্দু, তাহলে এটা হবে এফ ইন্টু এ বি। আমাদের যে কোনো একটা বল এবং এই বলের মধ্যবর্তী যে দূরত্বটা, এটাই হচ্ছে আমাদের দ্বন্দ্বের ভ্রামক। এই জিনিসটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, যদি বুঝে থাকো, এরপরে আমাদের কি আছে? টর্ক, ঘূর্ণন জড়তা এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে ম্যাথ, ঘূর্ণন গতির ক্ষেত্রে নিউটনের গতির সূত্র। ওকে, তো টর্ক সম্পর্কে তো আমরা পড়লাম। আর ঘূর্ণন জড়তা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক বা আই। আর আমাদের কৌণিক ত্বরণ কি ছিল? কৌণিক তন্ত্র ছিল আলফা। হ্যাঁ, আমাদের কৌণিক ত্বরণ ছিল আলফা। আচ্ছা, তো এখন এটা এম, আচ্ছা ওয়েট,
এইখানে যদি আমরা একটা বস্তু নিয়ে আসি, এইটার হচ্ছে 3D ভিউ দেওয়াটা অলমোস্ট, আচ্ছা এটার আমাদের 3D ভিউ লাগবে না। ধরো এইখানে আমাদের একটা বস্তু বা চাকতি, সে আমাদের, তার ঘূর্ণন অক্ষ হচ্ছে এক্স ওয়াই, সে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, সে এই দিক থেকে এই দিকে ঘুরতেছে, তার কৌণিক ত্বরণ হচ্ছে আমরা ধরে নিলাম আলফা, তার কৌণিক ত্বরণ হচ্ছে আলফা, এবং এইটা হচ্ছে তার কেন্দ্র ও, এবং তার উপরে যে এই এই যে প্রযুক্ত টর্ক, দেখো একটা জিনিস এমনি তোমরা নর্মালি জেনে নাও, আমাদের আমাদের রৈখিক গতির ক্ষেত্রে একটা একটা বস্তুতে আমরা যখন বল প্রয়োগ করি তখন ওই বস্তুতে রৈখিক ত্বরণের সৃষ্টি হয়, সেটা কি ছিল এ। এখন আমাদের কৌণিক কৌণিক গতির ক্ষেত্রে বলের কৌণিকের ক্ষেত্রে আমাদের বলের মতো কাজ করে কে, টর্ক। সো আমরা রৈখিক গতির ক্ষেত্রে যেমন এফ বা বল প্রয়োগ করে একটা বস্তুতে রৈখিক ত্বরণের সৃষ্টি করতাম, সিমিলারলি আমাদের এখানে একটা একটা বস্তুতে আমরা যদি টর্ক প্রয়োগ করি তাহলে তার মধ্যে রৈখিক ত্বরণের সৃষ্টি, সরি, কৌণিক ত্বরণের সৃষ্টি হবে, বুঝছো? এটা হ্যাঁ বুঝছো? বুঝছি। আচ্ছা। হুম। এখন আমরা এখানে লিখব যে বস্তুটির কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ হচ্ছে আলফা, এবং এই বস্তুটা যদি আমাদের একাধিক, ধরো যে M1 M2 M3 M4 এইরকম একাধিক একাধিক বিন্দুর সমন্বয়ে এই বস্তুটা তৈরি, M4 এইরকম একাধিক এরকম অসংখ্য কণার সমন্বয়ে বস্তুটা তৈরি, অসংখ্য কণার সমন্বয়ে এই বস্তুটা তৈরি, ওকে। তাহলে এখন দেখো যে আমাদের, আমরা যদি যে কোনো মুহূর্তে তার কৌণিক বেগ যদি ওমেগা হয়, এবং এই যে M1 M2 M এদের সবারই আহ, ক্ষেত্রে কিন্তু কৌণিক বেগ সেম হবে, তোমরা এটা অলরেডি জানো। তাহলে আমরা আমরা ধরে নেই যে আমরা তো এখানে বল প্রয়োগ করব, এই বল প্রয়োগ করেই আমরা আর এবং এফ এই দুইটা সমন্বয়ে আমাদের টর্কের সৃষ্টি হবে, তাই না? তো এখন আমরা যদি প্রত্যেক কণার উপর ক্রিয়াশীল বল আমাদের কি হবে বলো তো? বল হচ্ছে মূলত এম এ। এখন আমরা তো এখানে রৈখিক ত্বরণ হিসাব করব না, এটা হবে আলফা, এ ইজ ইকুয়াল টু আলফা আর, তোমাদের এটা মনে আছে না? হ্যাঁ আছে। আচ্ছা,
তাহলে আমরা যদি এখানে F1 লিখি, তাহলে এখানে হবে M1 আলফা R1। এইখানে দেখো, এইখানে সকল বস্তুর যেহেতু কৌণিক বেগ সেম, এবং আমরা জানি রৈখিক ত্বরণ আমাদের যেভাবে বেগের উপরে নির্ভরশীল, মানে বেগের পরিবর্তনের হার যেহেতু রৈখিক ত্বরণ, এই তোমাদের এটা জানা আছে না যে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, বা ডেল ভি ডিভাইড বাই টি, এটা হচ্ছে বেগের পরিবর্তনের হার হচ্ছে রৈখিক ত্বরণ। সিমিলারলি আমাদের কৌণিক ত্বরণও হবে কৌণিক বেগের পরিবর্তনের হার। তো যেহেতু সকল বস্তুর কৌণিক বেগ সেম, তাহলে সকল বস্তুর কৌণিক ত্বরণও সেম হবে এইখানে। এই জিনিসটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, যদি বুঝে থাকো তাহলে তাহলে F2 সমান আমরা লিখতে পারবো M2 আলফা R2, F3 সমান M3 আলফা R3, F4 সমান আমাদের কি হবে M4 আলফা R4। ওকে, এখন এইখানে আমাদের টর্ক তাহলে কি হবে? এখন আমরা এখানে লিখবো যে আহ, প্রযুক্ত বলগুলোর জন্য সৃষ্ট টর্ক। আচ্ছা, এখন আমরা যদি এখানে প্রযুক্ত বলগুলোর জন্য সৃষ্ট টর্ক হিসাব করি, তাহলে আমরা এখানে টাউ ইকুয়াল টু লিখবো R1 F1, এবং আমরা এখানে সাইন থিটাটা আপাতত লিখবো না, মানে আমরা এখানে লম্বভাবে যদি বল প্রয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাইন থিটার মানটা হয়ে যাবে 1। তো আমরা আপাতত ওইটা লিখবো না। তো টাউ ইজ ইকুয়াল টু RF, তাহলে R1, আর F1 এর মান হচ্ছে M1 আলফা R1, মানে এটা আমাদের হয়ে যাবে M1 আলফা R1 স্কোয়ার, এটা না? হ্যাঁ, তাহলে দেখো, সিমিলারলি আমাদের টাউ টু M2 আলফা R2 স্কোয়ার, এবং আমি এখানে বাকিগুলো না লিখি, লব্ধি টর্ক বা সামেশন অফ টর্ক আমাদের কি হবে? টাউ 1 টাউ 2 টাউ 3 ড্যাশ ড্যাশ ড্যাশ। সো এটা হবে আমাদের M1 R1 স্কোয়ার আলফা, M2 R2 স্কোয়ার আলফা, M3 R3 স্কোয়ার আলফা ড্যাশ ড্যাশ ড্যাশ। ওকে, তাহলে এখন দেখো, আমরা যদি আলফা যদি আমরা কমন নেই, M1 R1 স্কোয়ার, M2 R2 স্কোয়ার, M3 R3 স্কোয়ার, এগুলো কি বলতো? এগুলো কি? জড়তা এগুলো হচ্ছে জড়তার ভ্রামক, মানে I1, জড়তার ভ্রামক। হ্যাঁ, I1 I2 I3। তাহলে আমরা জানি একটা বস্তুর সকল কণার জড়তার ভ্রামক যোগ করলে আমরা পুরো বস্তুটার জড়তার ভ্রামক পাই। সো এটা হচ্ছে আমাদের মূলত আই। আচ্ছা, তাহলে আমাদের ফাইনালি সূত্র আমাদের কি আসলো? টর্ক টাউ ইজ ইকুয়াল টু I আলফা। বুঝছো? হুম। আচ্ছা, তো জড়তার ভ্রামক স্কেলার রাশি ছিল না ভেক্টর রাশি ছিল? জি ভাইয়া, শুনি নাই। বললাম যে জড়তার ভ্রামক স্কেলার রাশি ছিল নাকি ভেক্টর রাশি ছিল?
ভেক্টর। না না, জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার। তো আমরা যদি ভেক্টর রূপ যদি লিখি, এই যে আমরা যদি ভেক্টর রূপ লিখি, তাহলে এইটা টর্ক হচ্ছে ভেক্টর আই আলফা। আলফা যেহেতু ত্বরণ, এটাও একটা ভেক্টর। সো আমাদের এইটা হচ্ছে ভেক্টর রূপ। সো এটা হচ্ছে আমাদের ভেক্টর রূপ। এই জিনিসটা কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, যদি এগুলো বুঝে থাকো তাহলে উম, হ্যাঁ, এটা পড়ো। একটি চাকার ভর দেয়া 8 কেজি, চক্রগতির ব্যাসার্ধ কে এর মান 0.2 মিটার, টর্কের মান দেওয়া কত? টর্কের মান দেওয়া 0.5 নিউটন মিটার, টি এর মান দেওয়া 4 সেকেন্ড। 4 সেকেন্ড পরে কৌণিক বেগ কত হবে? আচ্ছা, এখন আমি তোমাদের দেখো, আমাদের এই সূত্রটা ছিল না, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এটা আমাদের কৌণিক বেগের ক্ষেত্রে সূত্রটা কি হবে? ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, এইটা হবে না? হ্যাঁ, হবে। সো এটা হচ্ছে আমাদের রৈখিক বেগের ক্ষেত্রে, এইটা হচ্ছে আমাদের কৌণিক বেগের ক্ষেত্রে। ওকে, তাহলে দেখো আমাদের 4 সেকেন্ড পরে বেগ বের করতে বলছে, মানে ওমেগার মান বের করতে বলছে, এবং আমাদের বলছে স্থির অবস্থায়, তার মানে ওমেগা নটের মান হচ্ছে 0 রেডিয়ান পার সেকেন্ড। আমাদের সময়ের মান দেওয়া, ওমেগার মান বের করতে বলছে, আমাদের ওমেগা নটের মান জানা, টি এর মান জানা, তাহলে আমাদের কার মান আমাদের জানতে হবে আলফার মান। সো আমরা জানি টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। ওকে, টাউ এর মান দেওয়া 0.5। এখন আমাদের লাগবে আই এর মান। এখন আমাদের দেখো চক্রগতির ব্যাসার্ধ দেয়া আছে, ভর দেয়া আছে, আমরা সেইখান থেকে আই এর মানটা নির্ণয় করতে পারবো। আমরা জানি আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার ইন্টু আলফা। তাহলে এখানে 0.5, এম এর মান হচ্ছে 8, কে স্কোয়ার মানে 0.2 এর উপর স্কোয়ার ইন্টু আলফা। তাহলে আলফার মান আমাদের এখানে হবে 1.56। আলফা কি আমাদের কৌণিক ত্বরণ, তার মানে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এখন আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। ওমেগা হচ্ছে 0, আলফা হচ্ছে 1.56, টি এর মান হচ্ছে 4। তাহলে এটা হবে আমাদের 6.24 ওমেগা, যেহেতু রেডিয়ান পার সেকেন্ড। ম্যাথটা বুঝছো? খুবই ইজি একটা ম্যাথ। হ্যাঁ, বুঝছি। একটু বলছি, স্থির থাকা চাকাতে এত টর্ক প্রয়োগ করলে, তাহলে টাউ হচ্ছে 1560 নিউটন মিটার, সরি, এত কৌণিক বেগ সৃষ্টি করতে, তাহলে ওমেগার মান হচ্ছে 0.73 করতে কত সময় লাগবে? এই জড়তার ভ্রামক দেয়া আছে 9100 কেজি মিটার স্কোয়ার, এবং ওমেগা নটের মান দেখো স্থির স্থির চাকাতে, তার মানে এটা হচ্ছে 0। তাহলে এত কৌণিক বেগ সৃষ্টি করতে কত সময় লাগবে? তাহলে আমরা এখানে কোন সূত্রটা ইউজ করব? আমাদের এই সেম সূত্রটা ইউজ করতে হবে।
তাহলে এখন আমরা এখানে দেখো ওমেগা নটের মান দেওয়া, ওমেগা দেওয়া, আমাদের টি বের করতে বলছে, তাহলে আমাদের এখানে কি লাগবে? আলফা লাগবে। সো আমরা এখানে আলফা এখানে কিভাবে বের করব? আমরা জানি টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। সো আমাদের এখানে টাউও দেওয়া, এই যে আমাদের টর্কের মান আই আলফা। সো আলফা হবে আমাদের কত? টর্ক ডিভাইড বাই আই। টর্কের মান হচ্ছে 1560, আই এর মান কত? 9100। তাহলে এখানে আলফা আসবে কত? আলফা আসবে আমাদের 0.17143 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের সূত্র কি হবে? ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। এটা তো জিরো, ওমেগার মান হচ্ছে আমাদের 0.73, আলফার মান হচ্ছে 0.17143 ইন্টু টি। তাহলে আমাদের এখানে টি এর মান আমরা পাবো 4.26 সেকেন্ড। দেখো তোমাদের সাথে অ্যান্সার এটা মিলে কিনা। হয়েছে ভাইয়া। তো এই দুইটা আমাদের খুবই ইজি ম্যাথ। জাস্ট আমাদের রৈখিক বেগের সমীকরণকে আমাদের কৌণিক বেগে নিয়ে গেলে যা হয়, আমরা ওই সূত্র দিয়ে ম্যাথ দুইটা করলাম। আচ্ছা, এরপরে এটা পড়ো। ভর হচ্ছে 70 কেজি। তো আমাদের প্রথমে আই এর মান বের করতে বলছে, এটা মানে হচ্ছে m² এটা তো খুবই ইজি। এরপরে বলছে যে এতে এত কৌণিক ত্বরণ সৃষ্টিতে টর্কের মান কত? তো দেখো এইখানে আমাদের আছে রিভলিউশন পার সেকেন্ড স্কোয়ার, আমাদের এটাকে রেডিয়ান পার সেকেন্ডে নিতে হবে। তো আমাদের রিভলিউশন থেকে রেডিয়ানে নিতে আমাদের কি করা লাগে? 4 গুণন 2 পাই বাই কত স্কোয়ার আছে 4 গুণন 2 পাই, এইটাই হবে আমাদের তো। হুম, হ্যাঁ এইখানে তো মিনিট বলে নাই, মিনিট বলে না 60 দিয়ে ভাগ হুম, দিতাম। হ্যাঁ সো এত কৌণিক ত্বরণ সৃষ্টি করতে টর্কের মান, তাহলে টর্ক ইজ ইকুয়াল টু, তো আমরা জানি আই আলফা। সো আই এর মান হচ্ছে 39 নিউটন মিটার। দেখো অ্যান্সার মিলছে কিনা। হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এখন আমাদের ঘূর্ণন গতির ক্ষেত্রে নিউটনের যে সূত্রগুলো আছে, এর আগে আমরা রৈখিক গতির ক্ষেত্রে নিউটনের তিনটে সূত্র পড়ছি। তোমাদের কি সূত্রগুলো মনে আছে? নিউটনের প্রথম সূত্র কি ছিল? কি ভাইয়া? আমাদের রৈখিক গতির ক্ষেত্রে নিউটনের প্রথম সূত্র কি ছিল? এই চ্যাপ্টারেই তো আমরা পড়ছিলাম। হ্যাঁ, যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। হ্যাঁ, এইটা। তাহলে এখন দেখো, ওইটা ছিল আমাদের বল প্রয়োগ করলে স্থির বস্তু স্থির এবং সমবেগে চলমান বস্তু চিরকাল সমবেগেই চলতে থাকবে, এইটা না?
তাহলে এখন আমাদের এখানে বলের জায়গায় আসবে টর্ক। সো কোনো বস্তুর উপর প্রযুক্ত ওইখানে ছিল আমাদের বাহ্যিক বল, আর এ- এইখানে হবে আমাদের বাহ্যিক টর্ক। লব্ধি শূন্য হলে আমাদের যেমন ওইখানে ছিল স্থির বস্তু স্থির, এইটা যেহেতু ঘূর্ণন গতির ক্ষেত্রে, তাহলে এটা আমাদের অঘূর্ণনশীল বস্তু। অঘূর্ণনশীল বস্তু, এটা ঘুরবে না। ওইটা ছিল স্থির বস্তু স্থির, আর এখানে অঘূর্ণনশীল বস্তু স্থিরই থাকবে, মানে অঘূর্ণনশীল বস্তু ঘুরবে না। এবং আমাদের ঘূর্ণনশীল বস্তু ওইটা ছিল আমাদের গতিশীল বস্তু চিরকাল সমবেগে, আর এইটা ঘূর্ণনশীল বস্তু চিরকাল, ওইটা ছিল সমবেগ, আর আমরা এইখানে লিখবো সমকৌণিক বেগ। সমকৌণিক বেগে ওইটা ছিল চলতে থাকবে, আর এইটা হচ্ছে ঘুরতে থাকবে। এটা বুঝছো? জাস্ট আমাদের ভাষাগুলো চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ। শুধু। তো এইখানে আমাদের জাস্ট জাস্ট শুধু ভাষাগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের দ্বিতীয় সূত্র কি ছিল? বলো। দ্বিতীয় সূত্র কি ছিল? বস্তু রৈখিক, কোনটা দ্বিতীয় এই যে সূত্র? নিউটনের দ্বিতীয় সূত্র মনে নাই, যে বস্তুর ভরবেগের পরিবর্তন এর উপর প্রযুক্ত বলের আছে, বস্তুর সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার সমানুপাতিক। হ্যাঁ, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে হয়। এইটা ছিল আমাদের দ্বিতীয় সূত্র। তাহলে আমরা যদি এখন এটাকে কৌণিকের ফর্মেটে লিখি, তাহলে একটা বস্তুর কৌণিক ভরবেগ, তাহলে ওইখানে ছিল রৈখিক ভরবেগ, আর এখানে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ থাকবে কখন? যখন একটা বস্তু ঘুরতে থাকবে। সো আমরা তো জানি একটা বস্তু ঘুরে নির্দিষ্ট কোন একটা অক্ষের সাপেক্ষে। সো এটা লিখতে হবে নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত কোনো বস্তুর, ওইটা ছিল ভরবেগ, আর এইখানে কৌণিক ভরবেগ। ওইটা কি? কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। সরি, ওইখানে ভরবেগের পরিবর্তনের হার, এইখানে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, ওইখানে বলের সমানুপাতিক, আর এইখানে প্রযুক্ত টর্কের সমানুপাতিক। আচ্ছা, এটা সময় মনে হয় শেষ, এটা ক্লাস শেষ হয়ে যাবে। এবং আমাদের ভরবেগের পরিবর্তন বলের সমানুপাতিক ছিল না এইখানে,